আজকের গল্পটা অনেক অদ্ভুত। দূরের এই গ্রহগুলোতে বা এই বিশাল ফাঁকা মহাশূন্যে সুখ খুঁজে বেড়ানোর গল্প হবে আজকে। শোকে পাথর হয়ে যাওয়া এক ছেলের বাবাকে খুঁজতে নেপচুন গ্রহে পাড়ি দেবার গল্প হবে আজকে। কারণ আজকের গল্প অ্যাড অ্যাস্ট্রা সিনেমাকে নিয়ে। তো ইন্ট্রো চলতে থাক, আপনি চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পৃথিবীতে মজুদ প্রাকৃতিক সম্পদ প্রায় শেষ। পৃথিবী বসবাসের অযোগ্য হতে শুরু করেছে। তাই স্পেসকম নামের এক স্পেস এজেন্সি তাদের কিছু অ্যাস্ট্রোনটসকে নেপচুন গ্রহের কাছাকাছি পাঠায় বুদ্ধিমান জীবনের খোঁজ করতে, এই আশায় যে হয়তো সেই উন্নত বুদ্ধিমান জীবের খোঁজ পাওয়া গেলে তারা মানুষের সাহায্য করবে। এর পরের গল্প আমাদের অনেক বছর পর বর্তমান সময়ে নিয়ে আসে, যেখানে দেখানো হয় মেজর রয় নামের একজন অ্যাস্ট্রোনট যে কিনা পৃথিবীর অরবিটে থাকা স্পেস স্টেশনে কাজ করছিল। আর তখনই এক বিশাল এনার্জি ওয়েভ এসে তাদের স্পেস স্টেশনে আঘাত হানে, আর স্পেস স্টেশন ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকে। মেজর রয় স্টেশনের বাহিরে থাকায় সে সোজা পৃথিবীর বুকে লাফ দিয়ে স্পেস থেকে নিচে পড়তে থাকে, কিন্তু সৌভাগ্যবশত তার স্যুটে বিল্ট ইন প্যারাশুট থাকায় সে সেফলি পৃথিবীতে ল্যান্ড করতে পারে। এত সৌভাগ্যবান হওয়ার পরেও যেন রয়ের ভেতরে কোনো খুশি কাজ করে না। সে একদম চুপচাপ ইমোশনলেস একজন মানুষে পরিণত হয়েছে। জীবনের কোনো সুখ খুশি তাকে প্রভাবিত করতে পারে না। আর এইসব কারণেই রয়ের সাথে তার স্ত্রীর ডিভোর্সও হয়ে যায়। আসলে রয় এমন নিশ্চুপ হয়ে গিয়েছিল কারণ সে যখন 16 বছরের বাচ্চা ছিল তখন মানব ইতিহাসের সেরা একজন বিজ্ঞানী, একজন অ্যাস্ট্রোনট ডক্টর ক্লেফোর্ড, যে ছিল তার বাবা, তিনি রয় ও তার পরিবারকে ছেড়ে চিরজীবনের জন্য লিমা প্রজেক্ট অর্থাৎ সেই নেপচুন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে চলে গিয়েছিল। আর রয়ের বয়স যখন 30 বছর হয়ে গিয়েছিল তখনই তার বাবার স্পেসশিপের সাথে পৃথিবীর সকল যোগাযোগ ধ্বংস হয়ে যায়। এরপর অনেক যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। সবাই ধরেই নিয়েছিল ডক্টর ক্লিফার্ড হয়তো মারা গেছে। আর বাবাকে হারিয়ে ফেলার ট্রমা, ছোটবেলা থেকে বাবার ভালোবাসা না পাওয়া, সব কিছু মিলিয়ে রয় একজন ইমোশনলেস মানুষ হয়ে যায়। কোনো কষ্টই যেন তাকে ছুঁতে পারে না, জীবনের প্রতি কোনো মায়াও নেই তার। আর এমন এক বেদনাদায়ক মুহূর্তে অফিস থেকে রয়কে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে জানানো হয় যে এনার্জি ওয়েভের কারণে তাদের স্পেস স্টেশন ধ্বংস হয়ে রয় ফিরে এসেছে, সেই ওয়েভ আসলে খুবই শক্তিশালী ছিল, আর যেটি এসেছিল নেপচুন গ্রহ থেকে, যেখানে অনেক আগে তার বাবা লিমা প্রজেক্টের রিসার্চ করতে গিয়েছিল। সেখানেই তাদের ক্যাম্প বানানোর কথা ছিল যেখান থেকে এই ওয়েভটি এসেছে। তারা ধারণা করে রয়ের বাবা হয়তো এখনও বেঁচেই আছে, আর তারাই এই এনার্জি ওয়েভ তৈরি করে চলেছে। তাই পৃথিবীর বিজ্ঞানীরা একটা মিশন চালু করে যেখানে রয়কে একটা রেকর্ডেড মেসেজ মঙ্গল গ্রহে গিয়ে নেপচুনে তার বাবার উদ্দেশ্যে পাঠাতে হবে। রয় যখন বুঝতে পারে তার বাবা হয়তো জীবিত আছে, তাই সে সাথে সাথে সে মিশনের জন্য রাজি হয়ে যায়। আর এখন রয়ের সফর সঙ্গী হয় কর্নেল প্রিট, যিনি ছিলেন রয়ের বাবার খুব কাছের একজন বন্ধু। তাই এখন তারা দুজন মিলে তাদের মিশন শুরু করে। আর তারা প্রথমেই যায় চাঁদে, যেখানে পৃথিবীর অনেক ধনী ব্যক্তি এখন বসতি করে আছে। আর চাঁদে আগে থেকে স্পেসকমের এক বিশাল বেস করা ছিল। তারা চাঁদে ল্যান্ড করার পর এখন স্পেসকমের তৈরি সেই বেসের দিকে যেতে থাকে। তাদের সাথে চাঁদে থাকা কিছু আর্মির লোকজনও যোগ দেয়, কিন্তু প্রতিমধ্যেই তাদের উপর কিছু স্পেস পাইরেটস হামলা করে, যারা কিনা সরকার আর ধনীদের থেকে বিভিন্ন ধরনের সম্পদ বেআইনিভাবে হাতিয়ে নিত। এখানে সেই পাইরেটসের সাথে তাদের এক ভয়ানক যুদ্ধ হয়, যেখানে তাদের সাথে থাকা আর্মির লোকগুলো সবাই মারা যায়, আর কর্নেল প্রিটও প্রচণ্ড আহত হয়। আর প্রিট এখানেই তার সফরের ইতি টানে। এখন রয় তার কিছু সাথী সহ মার্সের দিকে রওনা হতে থাকে। আর তখনই কর্নেল প্রিট তাকে একটা গোপন তথ্য দেয় যে আসলে নেপচুনে চলতে থাকা প্রজেক্ট লিমাকে স্পেসকম ধ্বংস করে দিতে চায়। এতে রয়ের বাবা মারা গেলেও তাদের কোনো আপত্তি নেই। এটি শুনে রয় অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও সে তার ক্রু মেম্বারদেরকে নিয়ে মার্সের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুদিন যাত্রার পরেই তাদের কাছাকাছি থাকা একটা নরওয়েজিয়ান স্পেসশিপ থেকে তাদের কাছে সাহায্য চেয়ে বার্তা আসে। রয় সেটিকে ইগনোর করে যেতে চাইলেও স্পেসশিপের ক্যাপ্টেন তাদের শিপকে সেই নরওয়েজিয়ান স্পেসশিপের কাছে নিয়ে যায়। কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় স্পেসশিপ ছিল একদম ফাঁকা, কোনো মানুষই নেই সেখানে। কিন্তু তখনই সেখানে এক বিশাল গরিলা এসে ক্যাপ্টেনের উপর হামলা করে। রয় কোনো রকমে ক্যাপ্টেনকে উদ্ধার করে তাদের শিপে ফিরিয়ে আনলে দেখতে পায় ক্যাপ্টেন আসলে সেই গরিলার আক্রমণে এতক্ষণে মারা গিয়েছিল।
এখন তারা সব ব্যর্থতা মেনে নিয়ে তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। এখন তারা প্রায় মার্সের অরবিটে পৌঁছে গিয়েছিল আর তারা ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ আরেকটা এনার্জি ওয়েভ এসে তাদের স্পেসক্রাফটে আঘাত হানে। সেই স্পেসক্রাফট অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা শিপের উপর কন্ট্রোলই হারিয়ে ফেলে। কিন্তু এখনই সেখানে নির্ভীক শান্ত হয়ে বসে থাকা রয় এসে স্পেসশিপকে কন্ট্রোল করে সাকসেসফুলি মার্সে ল্যান্ডিং করে। এখন আমরা বুঝতে পারি রয় এতটাই ইমোশনলেস আর নির্ভীক হয়ে গেছে যে মৃত্যুর ভয়ও তার উপর প্রভাব ফেলতে পারে না। রয় মার্সে নেমে মার্সে থাকা স্পেসকমের বেসে পৌঁছে যায়। তাকে সাথে সাথে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, বলা হয় সেটিকে পড়ে সেই মেসেজটি নেপচুন গ্রহে তার বাবার কাছে পাঠাতে হবে। এখানে রয় খুবই শান্তশিষ্ট আর ফর্মালি সেই স্ক্রিপ্টটি পড়ে মেসেজটি তার বাবার উদ্দেশ্যে নেপচুনে পাঠিয়ে দেয়। যেখানে সবাই আশা করেছিল রয় তার বাবার প্রতি ইমোশনালি হয়ে কোনো বার্তা পাঠাবে, যার প্রতি উত্তরে তার বাবাও যোগাযোগ করবে। কিন্তু রয়ের এমন শান্ত আর ফর্মাল বার্তার কারণে হয়তো তার প্রথম মেসেজের কোনো রিপ্লাই আসে না। তাই পরবর্তীতে রয় যে বার্তা তার বাবার প্রতি পাঠায় তা ছিল খুবই ইমোশনাল, কারণ এবার রয় সত্যিই তার বাবার স্মৃতিতে মগ্ন হয়ে যায়। সে কান্না করতে থাকে, সে তার বাবাকে বলতে থাকে, বাবা, ছোটকাল থেকেই তোমার সাথে থাকার আমার খুব ইচ্ছে ছিল। তুমি কথা দিয়েছিলে আমরা একসাথে স্পেসে বিচরণ করব, কিন্তু তুমি আমাকে একা রেখে চলে গেছো। তাই আমি এত বছর পরে হলেও তোমার পথে এসেছি, যেন এই স্পেসে তোমাকে খুঁজে পাই। অন্তত একবার যেন তোমার সাথে আমার দেখা হয়। তোমার সাথে অনেক জমানো কথা আছে বাবা, প্লিজ রেসপন্স করো বাবা। এসব কথা শুনে সেখানকার হেড অফিসার এসে রয়কে মিশন থেকে বরখাস্ত করে, কারণ রয় স্ক্রিপ্টে লেখা একটাও কথা বলেনি, যার ফলে এই পুরো মিশন ফেল হয়ে যেতে পারত। তাই রয়কে এখন পৃথিবীতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু তখনই নেপচুন থেকে রয়ের বাবা ডক্টর ক্লিফার্ড তার ছেলের মেসেজের রিপ্লাই পাঠায়। সেটি রিসিভও করা হয়। রয় যখন এটি জানতে পারে, সে অনেক চেষ্টা করে তার বাবার মেসেজটি শোনার জন্য, কিন্তু কেউ তাকে সেই মেসেজ শুনতে দেয় না। বরং রয়কে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা আরও জোরে সোরে শুরু করা হয়। এদিকে এই স্পেসকমের মার্স বেসের ডিরেক্টর ল্যান্টোস নিজেও জানতো না রয় মার্সে কেন এসেছে, তার মিশনই বা কী। তাই সে এ ব্যাপারে রয়কে জিজ্ঞেস করে, কিন্তু রয় তাকে কিছুই বলে না, একদম চুপ করে বসে থাকে। আর এটি দেখে ল্যান্টোস রয়কে বলে, তুমি জানো তোমার বাবার সাথে কি হয়েছিল? রয় বলে, না। তখন ল্যান্টোস তাকে একটা ভিডিও ক্লিপ দেখায়, যেটি কয়েক বছর আগে নেপচুন গ্রহ থেকে রিসিভ করা হয়েছিল, যেখানে ডক্টর ক্লিফোর্ড বলতে থাকে, আমরা নেপচুনে এসেছি এক মহান খোঁজ করতে, কিন্তু কয়েক বছর পরে আমার সাথের সব ক্রু মেম্বাররা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তারা সবাই পৃথিবীতে ফেরত যেতে চায়, কিন্তু আমি এত দূরে এসে মিশনকে পূর্ণ না করে ফেরত যেতে চাই না। আর তাই আমার মিশনের বাকি সদস্যরা আমার সাথে বেইমানি করে। তারা আমাকে একা রেখেই পৃথিবীর দিকে রওনা দেয়, কিন্তু এবার আমি সিদ্ধান্ত নেই তাদেরকে মেরে ফেলবো। আর তাই সব সদস্যদের স্পেসক্রাফটের লাইফ সাপোর্ট বন্ধ করে আমি তাদেরকে মেরে ফেলি। এখনও আমি এখানে একাই রিসার্চ চালু রেখেছি। এখানে আমরা পৃথিবীতে সবার চোখে মহান বিজ্ঞানী ডক্টর ক্লিফোর্ডের আসল সত্য জানতে পারি। সে আসলে এক ভয়ানক খুনি ছিল। আর এসব কিছু শুনে রয় রাগে, ক্ষোভে, কষ্টে কাঁদতে থাকে। তার বাবা কিভাবে পারলো এতগুলো মানুষকে বিনা দোষে মেরে ফেলতে? তখনই ল্যান্টোস তাকে বলে, আমি এই মার্সে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মাও লিমা প্রজেক্টে তোমার বাবার সাথে নেপচুনে গিয়েছিল, কিন্তু তোমার বাবার জন্য তারা আর কোনোদিনও ফিরে আসতে পারেনি। আর তোমার বাবার সেখানে করা উদ্ভট কোনো পরীক্ষার ফলে আজ এসব এনার্জি ওয়েভ তৈরি হচ্ছে, যার কারণে পৃথিবী আর মঙ্গলে প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে। গ্রহ দুটি ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। স্পেসকম তোমার বাবার সব সত্য জানতো, কিন্তু তারা কখনো এটি প্রকাশ করেনি। তাই তারা তোমাকে এখানে এনেছে যাতে তোমার মেসেজ শুনে তোমার বাবা তোমাকে রিপ্লাই করে। আর স্পেসকম তোমার বাবার লোকেশন ট্র্যাক করে নেপচুনে তোমার বাবার দায়িত্বে থাকা স্পেসকমের বেসে নিউক্লিয়ার অ্যাটাক করে সেটিকে ধ্বংস করে দিতে পারে, যাতে আর কোনো এনার্জি ওয়েভ আর কখনোই আঘাত না হানে। আর এখন তাদের কাছে তোমার বাবার লোকেশন আছে, আর তারা আগামী 5 ঘন্টা পর মার্স থেকে একটা রকেট নেপচুনের উদ্দেশ্যে রওনা দেবে। তারা সোজা তোমার বাবার বেসে গিয়ে নিউক্লিয়ার অ্যাটাক করে সেটিকে ধ্বংস করে দেবে। এত সব কিছু শুনেও রয় যেন তার মানসিক প্রশান্তির জন্য হলেও তার বাবার সাথে একবার দেখা করতে চায়।
তাই সে ল্যান্টোসকে অনুরোধ করে যেভাবেই হোক তাকে যেন নেপচুনের মিশনে সামিল করা হয়, কিন্তু ল্যান্টোস তাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারে না। তবে ল্যান্টোস তাকে একটা গোপন টানেল পথে রকেটের কাছে পৌঁছে দেয়, যাতে সে কোনোভাবে রকেটে উঠে নেপচুনে যেতে পারে। আর এখন রয় সেই টানেল পাড়ি দিয়ে অনেক কষ্টে রকেটের ভেতরেও পৌঁছে যায়, কিন্তু এখানে রকেটে থাকা নভোচারীরা বুঝে যায় রকেটে কিছু একটা গোলমাল হয়েছে, আর তারা সেটিকে খুঁজতে গেলে রয়কে খুঁজে পায়। আর রয় যেহেতু তাদের মিশনে ছিল না, তাই তারা ভেবে নেয় রয় হয়তো কোনো ঝামেলা করতে এসেছে এখানে, তাই তারা সবাই মিলে রয়ের উপরে হামলা করে। কিন্তু এই মারামারির কারণে সেখানে থাকা অক্সিজেন সিলিন্ডার লিক হয়ে সব অক্সিজেন নষ্ট হয়ে যায়, আর সাথে সাথে সেখানে থাকা সব নভোচারীরা মারা যায়, শুধু রয় বাদে, কারণ রয় তখনও তার স্পেস স্যুট পরেই ছিল। এখন রয় একাই রওনা দেয় নেপচুনের দিকে। প্রতিমধ্যে সে তার এই ইমোশনলেস জীবন, নির্দয় নির্ভীকতা, একাকিত্ব নিয়ে খুব ভাবতে থাকে। সে তার বাবা ও তার স্ত্রীর ভিডিও ক্লিপ বারবার দেখতে থাকে। সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে তার এমন হবার একমাত্র কারণ হলো তার বাবা, কারণ সে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, আর হতে পারে তার বাবার সাথে একবার দেখা হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এদিকে কয়েক সপ্তাহের মধ্যেই রয় এখন নেপচুনের অরবিটে পৌঁছে যায়। আর সে যখন নেপচুনে ল্যান্ড করতে যায়, তখন নেপচুনের বলয়কে ঘিরে থাকা বিভিন্ন ম্যাটারের সাথে সংঘর্ষে তার স্পেস শাটেলের কিছু অংশ ড্যামেজ হয়ে যায়, আর সে তার স্পেস ক্রাফটকে নেপচুনে ল্যান্ড করাতে পারে না। কিন্তু সে স্পেস ক্রাফটকে যথাসম্ভব লোকেশনের কাছাকাছি নিয়ে গিয়ে সেখান থেকে স্পেস ওয়াক করে তার বাবার বেসে পৌঁছে যায়। সে সেখানে কোনো জীবিত মানুষকে খুঁজে পায় না, শুধু হাওয়ায় ভাসতে থাকা কয়েকটা লাশ দেখতে পায়। রয় সেখানে একটা কন্টেইনার দেখতে পায় যার ভেতরে ছিল অ্যান্টিম্যাটার, আর এগুলোর ভেতর থেকে সেই ভয়ানক ওয়েভগুলো তৈরি হচ্ছিল। রয় কাউকে খুঁজে না পেয়ে সেখানে নিউক্লিয়ার বোম অ্যাক্টিভ করছিল, কিন্তু তখনই পেছন থেকে তার বাবার আওয়াজ আসে, কে ওখানে, কি করছো? রয়, তুমি নাকি? এখন এত বছর পর রয় তার বাবাকে দেখতে পেয়ে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, কেমন আছো বাবা? ডক্টর ক্লিফোর্ড তাকে বলে, এই তো একা আছি, ভালোই আছি। এখন রয় তাকে জিজ্ঞেস করে এখানে আসলে হয়েছিল কি। তার বাবা তাকে বলে, আমি যখন আমার টিমের বাকি সদস্যদের লাইফ সাপোর্ট বন্ধ করে দিয়েছিলাম, তখন তাদের স্পেসশিপে থাকা এক ভয়ানক শক্তিশালী অ্যান্টিম্যাটার পরিবেশে ছড়িয়ে পড়ে, আর সেই অ্যান্টিম্যাটারই এমন ভয়ানক সব ওয়েভ সৃষ্টি করছিল। আমি চেষ্টা করছি অ্যান্টিম্যাটারগুলোকে কন্ট্রোল করার, কিন্তু এখনও কোনো সফলতা পাইনি। এসব কিছু শুনে রয় বলে, বাবা অনেক হয়েছে, এখন চলো পৃথিবীতে ফিরে যাই, আমি সব কিছু ঠিক করে দেব, চলো তুমি আমার সাথে। প্রথমে তো ডক্টর ক্লিফোর্ড রাজি হয় না, কিন্তু শেষমেশ তার ছেলের কথায় সে রাজি হয়ে যায়। আর এখন রয় সেখানে নিউক্লিয়ার বোম অ্যাক্টিভ করে দেয়, আর বাবা ছেলে দুজনেই স্পেস ক্লাইম্ব করে তাদের স্পেসশিপের কাছে পৌঁছে যায়। কিন্তু তখনই হঠাৎ রয়ের বাবা তার স্যুটের থ্রাস্টার চালু করে স্পেসশিপ থেকে দূরে চলে যেতে থাকে। রয় তাকে জলদি ধরে ফেলে, সে আবার তাকে ফিরিয়ে আনতে থাকে। কিন্তু এখন ডক্টর ক্লিফোর্ড তাকে বলে, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি পৃথিবীতে ফিরতে চাই না। পৃথিবীতে আমার জন্ম হলেও এই স্পেসই আমার ঘর। আমি দেখতে চাই অনন্তকাল, হারাতে চাই অশেষ কোনো গন্তব্যে। তুমি আমাকে ছেড়ে দাও বাবা, প্লিজ। ডক্টর রীতিমতো তাকে ছেড়ে দেবার জন্য তার ছেলের কাছে ভিক্ষে চাইছিল। তাই রয় তার বাবাকে শেষ বিদায় জানিয়ে তাকে বেঁধে রাখা দড়িটি খুলে দেয়, আর তার বাবা হারিয়ে যেতে থাকে এই অনন্ত অন্ধকার মহাশূন্যে। আর রয় ফিরে আসে তার স্পেসশিপে, আর এখন সে দেখতে পায় তার শিপের জ্বালানি অনেক কম আছে, যা দিয়ে সে পৃথিবী অবধি পৌঁছাতেই পারবে না। তাই সে এখন নেপচুনে রেখে আসা নিউক্লিয়ার বোমটি ব্লাস্ট করে দেয়, যার ফলে এক বিশাল এনার্জি ওয়েভ তৈরি হয়, আর তার স্পেসশিপকে এক জোরদার ধাক্কা দিয়ে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। আর বাকি জ্বালানি দিয়ে রয় এখন পৃথিবীর দিকে ফিরতে থাকে। প্রতিমধ্যে সে তার বাবার তৈরি একটি রিসার্চ পেপার খুঁজে পায়, যেখানে তিনি লিখেছিলেন, মানুষই ইউনিভার্সের একমাত্র উন্নত বুদ্ধিমান প্রাণী, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। মানুষকে সাহায্য করার জন্য তার চেয়ে উন্নত প্রাণী কেউ কোনো দিনও আসবে না। তাই মানুষকে তার নিজেদের বিপদে নিজেদেরই মোকাবেলা করতে হবে। এসব কিছুর পর রয় পৃথিবীতে ফিরে বুঝতে পারে তার বাবা ছিল এক অন্য জগতের মানুষ, সবার থেকে আলাদা, যার কাছে অনন্ত, অসীম, একাকিত্ব, বিশাল মহাশূন্য এসব কিছুই ছিল ভালো লাগার জিনিস। কিন্তু রয় তার বাবার মতো হতে চায় না। সে তার পরিবার, বন্ধুবান্ধব
বন্ধুবান্ধব, প্রিয়জন এদের মাঝে সুখ, ভালো লাগা খুঁজে পেতে চায়। তাই সে তার স্ত্রীর কাছে ফিরে যায় আর তাকে বলে, আমি আর আগের মতো নেই, আমি তোমার সাথে জীবনের ছোট ছোট খুশি উপভোগ করতে চাই, একসাথে প্রাণ ভরে বাঁচতে চাই। আর এটির সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। গল্পটা যতটা না সায়েন্স ফিকশন, তার চেয়ে যেন অনেক বেশি সাইকোলজিক্যাল। মানুষ তার মনের অধীন। প্রত্যেকটা মানুষের জন্য সুখের সংজ্ঞা আলাদা। কেউ হয়তো একটা রুটি পেয়ে সুখী, আবার কেউ হয়তো কোটি টাকার গাড়ি বাড়িতে। গল্পটা আমাদের শিক্ষা দেয় জীবনকে উপভোগ করার, যেটাতেই তুমি সুখী সেটাই করো। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।